উত্তর দিতে হলে একটা কিছুটা অনুমান করে দিতে হবে। ঠিক যে এই সংক্রান্ত গবেষণা টবেষণা আসছে, আমরা ওইরকম নলেজ পাইছি একাডেমিক্যালি, যেটা পরীক্ষিত একটা জ্ঞান ওরকম না। আমি যেটা হইতে পারে যে আমার চিন্তা বা আমি কিভাবে বুঝি সমাজটাকে বা বুঝতে চাই, সেটার আলোকে এটা বলা যেতে পারে। বাংলাদেশের যেই বয়ান বা ন্যারেটিভ, আমাদের সমাজ জীবনে কিভাবে গঠিত হয় এবং প্রতিষ্ঠিত হয়। আমাদের সমাজ সম্ভবত আমাদের কয়েকটা সমাজ আছে। আমি যে সমাজে বাস করি, ছাত্র শিক্ষকের সমাজ, আবার আমার যে পরিবার তারা আবার এক ধরনের একটা নিম্ন মধ্যবিত্ত সমাজ, সেখানে বাস করে। আমার আর একটা সমাজ আছে যেখানে আমার দেশের বাড়ি, যেটা অনেকটাই পাড়াইল্লা সমাজ, আমার পাড়ার সমাজ, পল্লীর সমাজ ঠিক না, মফস্বলের একটা সমাজ। আবার সত্যিকারের যে সমাজ আমার, যেটা আমার গ্রামের বাড়ি একেবারে, যেখান থেকে আমার ফসল আসে, সেটা আর একটা সমাজ। আমরা যেই ন্যারেটিভের কথা বলতেছি, যে বাংলাদেশের সমাজে কিভাবে একটা ন্যারেটিভ তৈরি হয়, কনস্ট্রাক্ট হয়, গঠিত হয় এবং প্রতিষ্ঠা পায়, সমাজ কিন্তু ভিন্ন ভিন্ন। যদি আমাদের এই আলোচনাটা এমন হয় যে আমাদের যেই ক্ষমতার কাছাকাছি থাকে, ক্ষমতা লব্ধ এবং ক্ষমতা প্রলুব্ধ যে সমাজটা, সেইখানে বয়ান কিভাবে নির্মিত হয়, সেই বয়ান রাজনীতির বয়ান, মূলত ক্ষমতার বয়ান, ক্ষমতায় থাকার পক্ষে বিপক্ষে থাকার বয়ান। সেই বয়ান কিছুদিন আগে, মানে একেবারেই যদি চিরায়ত মার্ক্সীয় তত্ত্বের আলোকে বলতে চাই, সেটা হয়তো মানে বলতে হবে যে আমাদের মিডিয়া শাসক শ্রেণীর হাতে, বা শাসক শ্রেণী রাষ্ট্র ক্ষমতা তাদের দখলে রেখে মিডিয়াকে তাদের দখলে রাখছে, এবং সেইখানে বয়ান তৈরি হয় শাসক শ্রেণীর অনুকূলে। এটা নিয়ে কোনো ব্যতিক্রম ঘটে নাই। আবার এই শাসক শ্রেণীর মধ্যে যে ঝামেলা, ক্ষমতা লব্ধ এবং প্রলুব্ধদের মধ্যে, আমাদের পলিটিক্যাল অ্যান্ড বিজনেস এলিটদের মধ্যে, যেহেতু পাওয়ার ট্রান্সফারের কোনো স্বচ্ছ প্রক্রিয়া পদ্ধতি নাই, নিয়মতান্ত্রিক পদ্ধতি নাই, তো একটা পক্ষ যারা যদি একটু দীর্ঘ সময় পাওয়ারের ক্ষমতার বাইরে থাকে, অস্থির হয়ে ওঠে, তাহলে সে একভাবে বয়ান নির্মাণ করার চেষ্টা করে। সেইখানে আমরা যেগুলো প্রধান বা ব্যাপক বিনিয়োগকৃত মিডিয়া, সেটা খুব একটা চোখে দেখি নাই। মেইন স্ট্রিম মিডিয়া যেটাকে আমরা বলি, সেটা শাসকের অনুকূলেই থাকছে, শেষ দিন পর্যন্ত শেখ হাসিনার অনুকূলেই ছিল। নতুন একটা মিডিয়া গড়ে উঠছে, যেটাকে আমরা সোশ্যাল মিডিয়া বলি বা ইউটিউব বলি, তারা খুব ভালো আপনার বয়ান নির্মাণে ভূমিকা রাখছে, ভালো বা খারাপ যাই হোক, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যারা বয়ান নির্মাণে অগ্রাধিকার, এখন যে অগ্র সেনানী বলে যাদেরকে আমরা দেখি, তাদের অধিকাংশের বাস দেশের বাইরে, একটা নিরাপদ জায়গায় তারা থাকছে। মানুষ উচ্চকণ্ঠীদের পছন্দ করে হয়তো এই দেশের, যাদের কথার মধ্যে একটা ব্যাটাগিরি থাকে, হ্যাডম থাকে, যেটার আসলে কনসিকুয়েন্স তাকে নিতে হয় না। তো তারা এক ধরনের বয়ান প্রতিষ্ঠা করছে, তাদের একটা বয়ান এখানে আছে। কিন্তু এটা কি খুব আমাদের একেবারে গ্রামীণ পল্লী সমাজে চলে গেছে? না, আমার মনে হয় সেটা যায়নি। সেই সমাজের বয়ান নির্মাণ হয় অনেক কি বলে যে দীর্ঘস্থায়ীভাবে, তার গাতক কি বলতেছে, তার সে কোন বাউল বা যাত্রাপালার সাথে সম্পর্কিত হচ্ছে, সে কোন ওয়াজ নসিহত শুনতেছে, সে কোন মসজিদে যাচ্ছে, মন্দিরে যাচ্ছে, সে কি ধরনের কীর্তন শুনতেছে। আবার তাদের দীর্ঘমেয়াদে বয়ান তৈরি করতে মেইন স্ট্রিম মিডিয়া, যেগুলো হয়তো ঠিক রাজনীতির সাথে সরাসরি সম্পর্কিত না, তার ধর্মের ভাবনা, ধর্ম সংক্রান্ত তার একটা নতুন দৃষ্টিভঙ্গি তৈরিতে, এটা ধর্ম নির্বিশেষে, হিন্দু বা মুসলিম, আমরা ছোটবেলায় অনেক বেশি বড় করে শবে বরাত পালন করছি। এখন শবে বরাত আর এটা নাই, সেই চেহারার নাই, কারণ এটা একটা নতুন বয়ান আছে, এটা একেবারে প্রত্যন্ত আমাদের সারা দেশকেই ছুঁয়ে গেছে। আবার একইভাবে
আমাদের এখানে গণেশ পূজা হচ্ছে, যেটা আমি কখনো দেখি নাই, কিন্তু আমার গ্রামে আমি গতবার দেখেছি গণেশ। কারণ এটা ওই ধর্মীয় বা বয়ান নতুন করে নির্মাণ করা হয়েছে হিন্দুত্ববাদের দিক থেকে বা ভারতের পক্ষ থেকে। ওইটা দীর্ঘমেয়াদে তৈরি হয়, লম্বা সময় লাগে, খুব মানে ছোটখাটো ইন্টারভেনশনে ওই বয়ান নির্মাণ বা ওই বয়ান ভেঙে নতুন নির্মাণ এটা হয় না। সুতরাং আমাকে যদি জিজ্ঞেস করেন যে আমাদের সমাজে কিভাবে বয়ান গঠিত হয়, সমাজ বহুমাত্রিক আছে। ক্ষমতা লব্ধ এবং প্রলব্ধ যেই সমাজ, তাদের বয়ান এই মেইন স্ট্রিম মিডিয়া নির্মাণ করে থাকে। এখন সেখানে সোশ্যাল মিডিয়া বড় ভাগ বসাইছে, এবং সোশ্যাল মিডিয়া তারা ভাগ বসাতে পারছে চকচকে উচ্চকণ্ঠী হেড়মালা মানুষজন, তারা, এবং এদের সবার একটা নিশ্চিত বাইরের জীবন আছে, 2টা করে পাসপোর্ট আছে, তারা একটা বলছে, তারা তাদের জগৎ দৃষ্টিভঙ্গি আছে বাইরে থেকে। আমি এটা লক্ষ্য করছি যে আমাদের যারা ওনারা নিজেদেরকে ডায়াসপোরা বলেন, আমাদের জন্য যারা আসলে প্রবাসী, তারা তাদের বহুমাত্রিক পরিচয় তুলে ধরতে চান। তারা ওইখানে হয়তো একটা কলেজে অধ্যাপনা করেন, হয়তো একটা বিশ্ববিদ্যালয়ের গবেষণার সাথে জড়িত আছেন, কেউ হয়তো পিজা ডেলিভারি করেন, কোনো একটা ইনস্টিটিউশনে হয়তো ডাটা শ্রমিক হিসেবে কাজ করেন, বাংলাদেশ থেকে ডাটাও পাচার করেন, কিন্তু তার একটা আইডেন্টিটি দরকার, বাংলাদেশে একটা আইডেন্টিটি দরকার। তো ওই কথা বলে লিখে কখনো কখনো হয়তো 10টা লেখা বাংলা অনুবাদ করে জোড়া দিয়ে এআই দিয়েও করছে, আমি দেখলাম, দিয়ে আর প্রথম বাক্যটা পড়লে বোঝা যায় তার বাংলা হয় নাই বা হয় না, কিন্তু সে একটা পরিচয় নির্মাণ করতে চায়, তো তার একটা বয়ান সে নিয়ে এসে হাজির করে, এবং ওটা আছে আমাদের এই ক্ষমতা লব্ধ এবং প্রলব্ধ সমাজে তার ভূমিকা রাখে, আর বাকিটা দীর্ঘমেয়াদী। বাংলাদেশের মিডিয়া আমি যেভাবে দেখি, যে 1947 পর্যন্ত একভাবে তারা মুসলমানদের বা পূর্ব বাংলার মুসলমান পাকিস্তান একটা দেশ গঠনের জন্য মেইন স্ট্রিম মিডিয়া বা সংবাদপত্র বা সাংবাদিকতা কাজ করছে। আমাদের যে নতুন একটা কি বলা যে ক্ষমতা প্রত্যাশী শ্রেণী গঠিত হচ্ছিল, যারা মনে করতেছিল যে রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা হাতে পাওয়া দরকার, হিন্দুদের সাথে যারা কম্পিট করতেছিল, তাদের পক্ষ থেকে সংবাদপত্রে এক ধরনের ন্যারেটিভ তৈরি করছে। সেটা কখনো মুসলিম জাতীয়তাবাদ, কখনো পাকিস্তান একটা রাষ্ট্র, এইভাবে একটা ন্যারেটিভ সংবাদপত্র তখন তৈরিতে ভূমিকা রাখছে। 47-এর পরে আমরা যখন আমাদের ওই অংশটা যারা আসলে ক্ষমতা প্রলুব্ধ, তারা পশ্চিম পাকিস্তানি মূলত পাঞ্জাবিদের সাথে ক্ষমতার যুদ্ধে যখন অবতীর্ণ হয়েছে, বিশেষ করে সে যখন দেখছে যে সে তো কিছু জিনিস পাইছে পড়ে, পাকিস্তান হওয়ার পরে বেশ কিছুদিনই মুক্তি পাইছে, ঘর বাড়ি ঘটি বাটি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপনার পদ, স্কুলের মাস্টারির পদ, এটা পাওয়ার মধ্য দিয়ে তার মধ্যে বেশ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সেই আকাঙ্ক্ষাটা নির্মাণের জন্য সে চাকরি চাইছে। সে চাকরিতে সে মনে করছে যে আচ্ছা, ভাষা একটা প্রতিবন্ধকতা, আমরা উর্দুতে পারবো না পাঞ্জাবিদের সাথে বা পশ্চিম পাকিস্তানিদের সাথে, সে বাংলার জন্য করছে। তো এই অংশটা বাঙালি জাতীয়তাবাদের একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, এবং বিশালভাবে সংবাদপত্র এখানে ভূমিকা রাখছে। কিন্তু এই অংশটা অত্যন্ত ক্ষুদ্র, এটার সাথে পুরো বাংলাদেশের বা বাঙালি জাতির যে বিশাল চেহারা, সেটা খুব গভীরভাবে সম্পর্কিত এটা আমার মনে হয় না। সংবাদপত্র সার্কুলেশনই বা কত, মানুষের লিটারেসি রেটই কত নাই, কিন্তু ওই যে ক্ষমতার ভাগ বাটোয়ারার সাথে যারা জড়িত, তারা সংবাদপত্রকে ব্যবহার করছে। এটা সব জায়গায় তারা নাটক বলেন, বই বলেন, সবকিছুর মধ্য দিয়ে তারা আসলে ন্যারেটিভ নির্মাণের চেষ্টা করছে। এইটা পরে বাঙালি জাতীয়তাবাদ বা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ন্যারেটিভ পর্যন্ত এসে গড়ায়। আমরা সর্বত্র দেখি, আমাদের সাংবাদিকতা বলেন, মিডিয়া বলেন, সিনেমা বলেন, জীবন থেকে নেয়া বলেন, সবকিছু দিয়ে একটা বাংলাদেশের যারা ক্ষমতা পেতে চায়, রাষ্ট্র ক্ষমতা পেতে চায়, যারা নিজেরা বলতো যে খায় খাক বাঙালি খাক, এই ন্যারেটিভটা তারা জনপ্রিয় করতে পারছে।
এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ করছে, স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরে যখন দেশ নির্মাণের প্রশ্ন আসছে, সেইখানে আমরা দেখছি যে আমাদের হাতে কোনো ন্যারেটিভ নাই, আর নতুন কোনো কথা নাই তখন, এবং একটা বন্দোবস্ত নাই, সেটেলমেন্ট যেটা ইংরেজিতে বলে, আবার বাংলা আমরা একভাবে বন্দোবস্তটা ইদানিং খুব চালু হয়েছে, যে কিভাবে আমরা আমাদের এই যে সামান্য রেন্ট উৎপাদন হয়, যে সামান্য সুবিধা পাওয়া যায় ক্ষমতায় থেকে, সেটা কিভাবে বন্টন হবে। ওই উইনার্স টেক অল বলে যে সব নিয়ে যাওয়ার একটা প্রবণতা, ওইটার বাইরে যে ব্যতিক্রমী বয়ান আর তৈরি হয়নি। এখনো বয়ানটা ওইটাই আছে, যেটা আমি আগে বলতেছিলাম, যে ক্ষমতায় থাকে যারা, তারা এক ধরনের বয়ান নির্মাণ করে ক্ষমতার পক্ষে, সেটা উন্নয়ন হোক, শান্তি হোক, মৈত্রী হোক, নানাভাবে তারা বলে জাতীয়তাবাদ। আর যারা ক্ষমতায় নাই, তারা হয়তো দুর্ভোগ, জনতার দুর্ভোগ, মানুষের কষ্ট, মানুষের বেদনা, তার স্বাধীনতার অন্তরায়, এরকম যা কিছু মধুর বাজকতা আছে তারাও বলে। এইটা মানে শেখ হাসিনার পিরিয়ডেও একইভাবে অব্যাহত ছিল। সে তার পক্ষে নানা বয়ান উৎপাদনের জন্য সমস্ত মিডিয়াকে তার নিয়োজিত করছিল, রাষ্ট্রীয় মিডিয়াকে নিয়োজিত করছিল। কিন্তু ওই যে বললাম যে ক্লাসিক্যাল মার্কসিস্ট ধারণাতে তাই করার কথা। রুলিং ক্লাসের ইডিওলজি, রুলিং ক্লাসের মিডিয়া বলবে, এটা খুবই স্বাভাবিক। সেই মিডিয়া দিয়ে সে সমাজকে দখল করার চেষ্টা করবে, এটাও স্বাভাবিক। আর যে মিডিয়া তার ক্ষমতার সাথে দ্বন্দ্বে লিপ্ত হবে, রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে বা রাষ্ট্র ক্ষমতা কবজা করার মধ্য দিয়ে সেই মিডিয়াকে সাইজ করা হবে, বিটিভি বানায় ফেলে দেওয়া হবে, বাতাবি লেবুর বাম্পার উৎপাদনে ঢুকে যাবে। তাই হয়েছে। এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাংলাদেশে কেউ কোনো কিছু ছিল না। আবার ওইটা কথা যে শেখ হাসিনার একটা সময় দেখা গেল সোশ্যাল মিডিয়া ভীষণ পাওয়ারফুল হয়ে এগুলো সবই উত্তর একটাই, গোয়েন্দাদের দাপট, এজেন্সির দাপট, ডিজিএফআই দাপট, পুলিশের দাপট, স্থানীয় এমপি মাস্তানের দাপট। এই দাপটগুলো তৈরি হয়, মানে সাংবাদিকতার সাথে সম্পর্ক হচ্ছে গণতন্ত্রের, ডেমোক্রেসি বরং আমি বলি। যদি ডেমোক্রেসি থাকলে সাংবাদিকতা থাকবে, সাংবাদিকতা থাকলে ডেমোক্রেসি আরো আগায় যাবে। প্রথম কথা হচ্ছে ডেমোক্রেসি, প্রথম কথা হচ্ছে রাজনীতি, এটা হচ্ছে একটা সমাজের ইঞ্জিন। আর এইখানে সাংবাদিকতা একটা বগি, রেলের একটা বগি, যে করে কি আপনার ওই বগি থেকে নানা দিকে ক্যামেরা দেখায়। এখন ইঞ্জিনটা কোন দিকে নিয়ে যাচ্ছে তার উপরে নির্ভর করতেছে যে সে কি দেখাবে। এই ইঞ্জিনটা নিয়ন্ত্রণ করে কে? গোয়েন্দা সংস্থা। আমাদের বিশ্ববিদ্যালয়ে যখন চলে, এটা হাসিনা সময় যেমন জানতাম, এখনো আমার বিশ্বাস যে এটা ডিজিএফআই চালায়, এর বাইরে সে চলতে পারে না। কারণ এবং ডিজিএফও কি খুব স্বাধীন না, যেহেতু একটা অন্য ধরনের শাসন ব্যবস্থার সাথে তারা সম্পর্কিত থাকে। এই শাসন ব্যবস্থা তৈরি হয় গণতন্ত্রহীনতা থেকে, মানুষের অংশগ্রহণ না থেকে। তো সাংবাদিকতা ভালো হবে, সাংবাদিকতা মুক্তি পাবে, স্বাধীনভাবে কাজ করতে পারবে তখনই যখন দেশে গণতন্ত্র থাকবে, আবার বলা যায় যে পজিটিভ সিভিল রাইটস মুভমেন্ট থাকবে। তখন মানুষ সাংবাদিকতাটাকে পছন্দ করে, বিনা কারণে তার সংবাদপত্র কেউ দেখে না। মানুষের আন্দোলনের সাথে যখন সাংবাদিকতা থাকে, সংবাদপত্র থাকে, তখন তার সাথে আপনার মানুষ থাকে। মানুষ থাকলে সাংবাদিকতা আগায়, এজেন্সি পিছুয়ে পড়ে। তা আমার মনে হয় না যে গণতন্ত্র যদি কাজ না করে তাহলে সাংবাদিকতার কোনো মুক্তি আছে। সাংবাদিকদের কাজ হচ্ছে গণতন্ত্রটাকে রক্ষা করা, যেটা ইতিবাচক সিভিল রাইটস যেগুলো মুভমেন্ট আছে, সেই আন্দোলনগুলোকে যেন বিকশিত হয়, প্রচুর মুভমেন্ট যেন সবসময় থাকে। এরকম একটা জায়মান পরিবেশে কেবল এজেন্সির খপ্পর থেকে সাংবাদিক এবং সংবাদপত্র বাঁচতে পারে, মিডিয়া বাঁচতে পারে। এটা আমার পছন্দের জায়গা, মানে আমার কথা বলবার জায়গা হচ্ছে ভাষার বিষয়টাই। আমি সাংবাদিকতার ভাষা এবং সংবাদপত্রের ভাষাই আমার বাংলা ভাষা মূলত।
আমাদের এখন যে বাংলা ভাষায় আমরা কথা বলি, যেটাকে হয়তো প্রমিত বলা হয়, মান ভাষা বলে আমরা দাবি করি, যেটা মানে সংবাদপত্র যে ভাষায় চলে, এটা তো সাধারণ মানুষের ভাষা না। তো শুরুতে একটা বিশাল বিচ্ছেদ আছে। সংবাদপত্র যে ভাষায় কথা বলে সেটা আমাদের খুবই মুষ্টিমেয়, তথাকথিত শিক্ষিত, ক্ষমতাশালী, চকচকে লোকদের ভাষায়। তো শুরুতেই সাধারণ মানুষের সাথে, সাধারণ মানুষের জন্য বয়ান নির্মাণে একটা ব্যবধান হয়ে যায়। তো আমরা যে এই ভাষাটা পাইছি, এই ভাষাটা আমরা পাইছি একটা অনেকটাই কৃত্রিম, যেটা কলিকাতায় তৈরি হয়েছে আপনার ভালো করে বাংলা না জানা সংস্কৃতি পণ্ডিত, আবার সংস্কৃতি এবং বাংলা উভয়ই ভালো করে না জানা ইংরেজি জানা বা ইংরেজ পণ্ডিতদের মাধ্যমে একটা অদ্ভুত একটা ভাষা তৈরি হয়েছে, যেটার সাথে মানুষের ঠিক ওইভাবে প্রাণের সংযোগ আছে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। এখনো আমরা ওই ভাষাটাই ব্যবহার করি। তার মধ্যে আবার ইংরেজি ভাষার একটা প্রাদুর্ভাব আছে। ইংরেজি ভাষা প্রয়োগের মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে চাই যে আমরা অন্যান্যদের চেয়ে একটু বেশি বুঝি, ভালো বুঝি, উন্নত। এই অভ্যুত্থানের পরে অবাক করা ভাবে আমি দেখতেছি আমাদের খুব সাধারণ রাজনীতিবিদরাও একটা শব্দ ব্যবহার করে, সেটা হচ্ছে এনগেজমেন্ট। আমি জানি না এটা দেশের সাধারণ মানুষ বোঝে কিনা, রাজনীতিবিদরা বলে। আমাদের যারা রাষ্ট্র ক্ষমতায় বা সরকারে আছে, বুঝলাম যারা বিচ্ছিন্ন ইউরোপ আমেরিকা থেকে বেড়াতে আসছে, ক্ষমতা পাইছে, এক্সকারশনের মতো করে এনজয় করে যাবে, তারা এনগেজমেন্ট বলবে, ঠিক আছে। কিন্তু আমাদের যারা রাজনীতিবিদ, তারা যখন কথা বলে, তার কার জন্য কথা বলে, এবং মিডিয়াও ওটা ব্যবহার করে। তার মানে এই যে মানে মানুষের সাথে সংযোগ না থাকা একেবারে, এটা দিয়ে আমাদের ভাষাটা নির্মাণ। একটা অদ্ভুত ভাষা আমরা তৈরি করছি, যেটা সাধারণ মানুষের মধ্যে না। এটা কি এখনই আমরা করলাম না, এমনকি আমরা যখন বাংলাও করছি কোনো কিছু, যেটা আমি বলি আমার প্রিয় উদাহরণ, যে আপনি পার্লামেন্টের বাংলা সংসদ করছেন, অ্যাসেম্বলির বাংলা সংসদ করছেন, না হাউস অব দ্য নেশনের বাংলা সংসদ করছেন? আমাদের জাতীয় সংসদের ইংরেজি নাম হচ্ছে হাউস অব দ্য নেশন। হাউস যে সংসদ বোঝে মানুষ, এখনো তো আমরা হাউস বুঝি, হাউস মানে বাড়ি বুঝি, সংসদ কি বুঝি? আমরা যে সংবিধান ব্যবহার করতেছি, কনস্টিটিউশনের বাংলা, এটি কনস্টিটিউশনের এই সংবিধান বাংলা কি আমরা কোনোদিন ব্যবহার করেছি আমাদের অতীতে? আমরা যা করছি সব শাসনতান্ত্রিক আন্দোলন। এমনকি শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চের ভাষণেও উনি বলতেছেন যে আসেন আমরা নতুন করে শাসনতন্ত্র, অ্যাসেম্বলিতে যাই, শাসনতন্ত্র করি। আমাদের দেখেন এই সংসদ দিয়ে বোঝা যায় না যে এটা কি অ্যাসেম্বলি না এটা পার্লামেন্ট, আমরা বুঝি না। তো আমার সংবিধানের বাংলা কনস্টিটিউশন করা, আমার সংসদ পার্লামেন্টের বাংলা সংবিধান করা, এরকম অসংখ্য, অথচ আমরা সবাই এমপি চিনি। তারা কি পার্লামেন্ট মেম্বার না অ্যাসেম্বলি মেম্বার? কোনো ফয়সলা নাই, আপনি এটা বুঝবেন না। তো আমাদের পুরো ভাষাটা এভাবে ঘোলা করে দেওয়া আছে, আমরা বুঝি না। খুব কোর যেটা মানে সংবাদপত্র, এই ভাষাগুলো তৈরি করে মূলত সংবাদপত্র। যদিও সংবাদপত্র এবং সাহিত্যের ঘরকন্যা করে চলার কথা, কিন্তু আমাদের সংবাদপত্র একটা অদ্ভুত সংবাদপত্র যে তার মানে সপ্তাহে একটা পেশা ছেড়ে দেয় সাহিত্যের জন্য, এবং সেইখানে লেখা ছাপার জন্য সাহিত্যিকরা মাথা বিক্রি করে দেয়। মানে সংবাদপত্রে যদি ছাপা হয় তাহলেই কেবল সে কবি বা গল্পকার বা উপন্যাসিক হিসেবে স্বীকৃত হয়, তার কলাম ছাপা হলেই দেশবাসী তাকে চেনে, নইলে সে স্বীকৃতি পায় না। সংবাদপত্রই আসলে মূল হয়ে ওঠে ভাষা নির্মাণের ক্ষেত্রে, এবং সেই সংবাদপত্র এমন ভাষা তৈরি করে যে ভাষাটা সাধারণ মানুষ বোঝে না, কারণ তার তাগাদাই নাই সাধারণ মানুষের জায়গায় যাওয়ার। তো তার প্রচার সংখ্যা বৃদ্ধির তো আর কোনো আকাঙ্ক্ষা নাই, কারণ প্রচার সংখ্যা বৃদ্ধি করলে তার মুনাফা হবে না, মুনাফা কমে যাবে। তো এই যে একটা অদ্ভুত চক্রের মধ্যে আমরা পড়ে আছি, সেইখান থেকে জাতীয় বয়ান নির্মাণ পরিচর্যা তো আর পরের কথা, সেটা অনেক কঠিন। এখন সংবাদপত্রের জন্য মনে হয় না যে সেই জাতীয় বয়ান নির্মাণ সম্ভব। কিন্তু ওই যে রাজনৈতিক বা কালচারাল এলিট যারা ক্ষমতা নিয়ে মারামারি করে, যারা
ব্যবসায়ী, বিভিন্ন রেন্ট সিকার, তাদের জন্য একটা বয়ান তারা সর্বদা নির্মাণ করে চলতেছে, তাদের পক্ষে, তাদের অনুকূলে। সাংবাদিকতার, আমরা যেভাবে সাংবাদিকতা এখানে দেখছি, এটা আমি আগে থেকেই বলি যে আমরা যা কিছু করছি সেটা ঠিক নিজেদের প্রয়োজনে করি নাই। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে, আপনি এখানে একাডেমিক কথা বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে উল্লেখ করছেন, তো আমরা এই বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা কিছু বিষয় তৈরি করছি সবই বিদেশিদের পরামর্শে, আমাদের নিজেদের তাগাদা, নিজেদের প্রয়োজন হয়েছে এরকম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাংবাদিকতা পাঠ শুরু হয়, এটাও ইউসিস মনে হয় বলে, ইউনাইট মানে বা ইউএসআইএস, তাদের উৎসাহে, আগ্রহে, প্রণোদনায় এরকম একটা কোর্স চালু করেন, আমরা সাহায্য সহযোগিতা করব। তো ওই কোর্সের যে ডিজাইন, ওই কোর্সের যেই পাঠ্যপুস্তক, ওই কোর্সের জন্য যেই শিক্ষক প্রাথমিকভাবে তারা দিছে, তারা ট্রেনিং দিছে, তাদের কাছ থেকে ট্রেনিং করায় নিয়ে আসছে, তো এইটার সাথে বাংলাদেশের প্রয়োজন সম্পর্কিত হয় নাই। এখনো আমরা যেই সাংবাদিকতা পড়ি বা সাংবাদিকতা আপনারা যে চর্চা দেখেন, ঢাকাতে গেলে দেখবেন কি হয়। আমাদের যে সংবাদের যে বিটগুলো নির্মাণ করা হয়, বিটগুলো কিভাবে হয়? সচিবালয় বিট, বিচারালয় বা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বিট, মেডিকেল বিট। সাধারণ মানুষের সাথে এটার কোনো সম্পর্ক নাই, সাধারণ মানুষ আমরা ভাবতেই পারি না। তো এই যে একাডেমিতে যে একটা ডিসিপ্লিন হিসেবে যে বিকাশ, মানে ডিসিপ্লিন হয়ে ওঠা, শৃঙ্খলাবদ্ধ জ্ঞানের চর্চার যে বিকাশ হবে, সেটা সুযোগ ছিল না, কারণ এটা অর্গানিক না। আমরা নিয়ে আসছি। এখনো যে কোনো বিষয় আমরা মনে হলেই আমাদের বাইরের দিকে তাকাই, পৃথিবীর অন্যান্য দেশে কি করতেছে দেখি। আমাদের বিপুল সংখ্যক শিক্ষকরা বাইরে পড়ালেখা করে নিয়ে আসেন, তারা যা পড়ে তাই তারা পড়ানোর চেষ্টা করে। ধরেন আজকেও আমি জাতীয়তাবাদ পড়ালাম আমার কোর্সে, কেন? এটা কি আমার সমস্যা? আমাদের ছিল কখনো? আমরাও ফেমিনিজম পড়াই বা এরকম নানা কিছু ইজম আমরা পড়াই, এটার সাথে কি আমার আছে? কিন্তু আমি নিশ্চিত যে সাংবাদিকতার ছেলেমেয়েরা কখনোই বাউল তত্ত্ব পড়ে না। বাংলা যেভাবে সুফিবাদটা টুকটাক পড়া হয় বা অন্যান্য জায়গায়, এটাও তারা পড়ে না। দেশকে বোঝার জন্য মরমীবাদ তাদের কোনো আগ্রহ, মানে কোনো জায়গা না আমাদের। কিন্তু আমরা ফুকো, লাকা, মানে দেরিদা, আরো যা আছে সব মোটামুটি পড়াই। তো এটার সাথে কোনো প্রাণের সংযোগ তৈরি করা না হয় না, এটা নেড়ে চেড়ে করে খাওয়া। এই এটা কোনো ওই অর্থে ইন্ডাস্ট্রিতে, জাতির জীবনে, ব্যক্তির জীবনে এটার কোনো অর্থ নাই। এটা ওই মানে তোতাকে পুড়িয়া গিলানোর মতো এটা চেষ্টা চলে। এর মধ্যে কেউ কেউ হ্যাঁ বাইরে চলে যায়, বাইরে পড়তে যায়, তারা একটু চকচকে জীবনযাপন করে, কিন্তু তারা আসলে মূলে যায় ডাটা সাপ্লাইকারী হিসেবে, ডাটা তথ্য উপাত্ত সরবরাহ করে। আমরা আমাদের সীমাবদ্ধতা নিয়ে এখন কি বলা যায়, যে ধরেন ইউরোপ আমেরিকানরা তো ওদের গণহত্যা পড়ায় না, জেনোসাইড পড়ায় না, তো ওদের খুবই আগ্রহ থাকে যে রোহিঙ্গা নিয়ে যেন পড়ি, বাংলাদেশের বিহারি হত্যা। তো আমরা ওইগুলা করে টোরে খাই আর কি। এইটুকু তৈরি হয়েছে, এইটুকু যদি আমরা মনে করি ডিসিপ্লিনের অগ্রগতি, তাহলে হয়তো হয়েছে যে তাদের ওখানে আমরা কিছু যাই, পড়াই, আমাদের কিছু জিনিসপত্র দিই। আমাদের হীনতা, আমাদের ক্ষুদ্রতা, আমাদের দারিদ্র, এটা তারা পছন্দ করে, আর আমাদের কিছু লোক এটা বিক্রি করে। এইটুকু হয়েছে একাডেমিতে, এর বাইরে কিছু হয় নাই। এবং হওয়ার মানে সম্ভাবনা খুব এরই মধ্যে আছে এরকম মনেও হয় না। আচ্ছা, আমি আমি এটা সংস্কার কমিশনে বলছিলাম যে বাংলাদেশে, বা যেটা আপনাদের একভাবে বলতেছিলাম, যে সংবাদপত্রকে আলাদা করে সংস্কার করার যে চিন্তাটা তারা করতেছিল, সংস্কার কমিশনের গঠন, তার আলোচনা, তার প্রক্রিয়া, এইটা মানে এক কথায় জনবিরোধী। ডাকছে কাদের? আমি যেই আলোচনাটায় গেছি, ডাকছে সাংবাদিকতার শিক্ষক, সাংবাদিক, আলোচনাও যারা আসছেন তারাও তাই, শিক্ষক, সাংবাদিক, জ্ঞানী লোকজন। তারা
সাংবাদিকদের অধিকার নিয়ে কথা বলতেছেন, শিক্ষকরাও তাই তাদের পাণ্ডিত্য ঝাড়তেছেন। কিন্তু এই কমিশন কি তাদের জন্য করা হয়েছে না জনগণের জন্য করা হয়েছে? প্রেসের প্রয়োজন, প্রেস নাড়াচাড়া করবে, প্রেসকে ব্যবহার করবে জনগণ। মিডিয়া জনগণের বিষয়, জনগণই নাই। যা সংস্কার কথা হচ্ছে, যা প্রস্তাব করা হয়েছে সেটা হচ্ছে সাংবাদিকরা কিভাবে ভালো থাকবে, কিভাবে মুক্ত থাকবে, কিসে স্বাধীন থাকবে, সাংবাদিকদের বা মিডিয়ার বিশেষ অধিকার নিয়ে আলোচনা। জনগণের বিশেষ অধিকার কি হবে এটা নিয়ে কথা নাই। তো এইটা আসলে কোনো প্রত্যাশা থাকার কিছু নাই। কিছু লোক হয়তো এর মধ্যে থেকে প্রতিষ্ঠান হিসেবে হয়তো কেউ কেউ মিডিয়া মালিক, তারা সুবিধা বের করে নেওয়ার চেষ্টা করবে। সাংবাদিকরা যারা আছে তারা হয়তো তাদের ভালো থাকা খারাপ থাকা কিছু বের করে নিয়ে আসতে পারলেও নিয়ে আসতে পারতে পারে। কিন্তু এইটার সাথে আমাদের দেশের গণতান্ত্রিক সমাজের সংবাদ মাধ্যমের চেহারা দাঁড়াবে, যেটা দিয়ে গণতন্ত্র বিকশিত হবে, মানুষের উপকার হবে, এইরকম কোনো কিছু এই আলোচনার মধ্যেও ছিল না, নাই। এটার মধ্যে থেকে আমার ওই জন্য এটা নিয়ে কোনো প্রত্যাশাই নাই, এটা করে জিরো। আপনাকে ধন্যবাদ, বিশেষ করে ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ।